নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা এবং বিগত বেশি না 2 বছর লাগলো আজকের এই মুহূর্তটা পেতে। তাই ধন্যবাদ জানাচ্ছি তোমাদের দুজনকে। মানে যখন থেকে এই অনুষ্ঠানের যাত্রা শুরু তখন থেকে তবে থেকে ইট হ্যাজ বিন এ ড্রিম টু হ্যাভ ইউ বোথ টুগেদার অ্যান্ড অবশেষে দ্য রকস্টার ফ্যামিলি, দি পারফেক্ট, দি রূপম এবং দি রূপসা দাশগুপ্তর সাথে আজকে এখানে দি রূপসা দাশগুপ্ত আর কিছু বলবো না, নামই কাফি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফাইনালি ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, তোমরা আছো কেমন? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর সবসময় তোমাদেরকে দেখে মনে হয় দ্যাট তোমরা মানেই পজিটিভিটি, তোমরা মানেই আলো, তোমরা মানেই একটা আনন্দের জোয়ার। সো হোয়াট হ্যাজ বিন দ্য ফর্মুলা বিটুইন বোথ অফ ইউ অল অ্যাজ আ কাপল, যেটা এখানে আসতে এত বছর ধরে হেল্প করেছে? আমি বলবো ফ্রেন্ডশিপ, মানে কাপল বলতে মানে উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আমি বলবো একসঙ্গে আমরা কাজ করি, এটা থেকে বড় আর কিছু নেই। কারণ মানুষ কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং তখন দূরে সরে যায়। হ্যাঁ, দ্যাটস অলসো ট্রু। আমাদের ক্ষেত্রে কিন্তু কাজের মাধ্যমেই আমরা আরো কাছে আসি। আর পাশাপাশি কাজের অবসর যখন আমরা নিই, যখন আমরা বেড়াতে যাই, তখন তো অবভিয়াসলি আমরা আরো কাছে আসি। সো দূরে যাওয়ার ফর্মুলাটা আমাদের মধ্যে ঠিক নেই, কোনো জায়গাই নেই যে যেখানে আমরা দূরে যেতে পারি। রাইট। এবং তোমরা সবসময় এভাবেই থাকো, সেটিং দ্য পারফেক্ট এক্সাম্পল। এবং আমি জানি কাজের মাধ্যমে তোমাদের আলাপ, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, কাজের মাধ্যমে এখানে যেখানে বসে আছি এই অ্যাড্রেসেই তোমাদের জার্নি শুরু। মানে ওর যে কোম্পানির হয়ে আমি ধরো প্রথমবার ওর সঙ্গে যোগাযোগ হলো, যেখানে যে কোম্পানির একটা প্রজেক্টে আমি গান গাইতে গেলাম, সেই কোম্পানির অফিস এটাই ছিল। তো সেই হিসেবে তুমি বলতে পারো। এবং এটাই পর্যায়ক্রমে আমাদের স্টুডিও হয়ে গেল, আমাদের রিহার্সাল রুম হয়ে গেল, এভরিথিং। কারণ এখানে একটা বড় জায়গা ছিল। আমাদের এর আগের যে অ্যাড্রেস, এর আগে যেখানে আমরা একটা বন্ধ ঘরের মধ্যে সবাই মিলে রিহার্সাল করতাম, সেই জায়গাটা একটা সুরাহা হলো, এটা বলতে পারো। এইটা ওর সৌজন্যে হলো এবং তারপর আমরা এই জায়গাটা আমাদের দুজনের মতো করে বানিয়ে নিলাম। তোমাদের তো বন্ধুত্ব এন্ড কাজ এন্ড এভরিথিং রুলস, কিন্তু এবার একটু রিওয়াইন্ডে যাব। তোমাদের যখন ফার্স্ট দেখা হলো, what were the key things that you all saw in each other to which you all said yes, he is the one and she is the one? এটা জাস্ট জানতেই হবে। এইরকম ঠিক নয়, আমাদের দীর্ঘ বন্ধুত্ব, দীর্ঘ কথোপকথন। এবং প্রথমে যেরকম আমার একটা স্মৃতি আছে যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে একটা কনসার্ট দেখতে গেছি এবং সেখানে স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে সেখানে খুবই উদ্ধত একজন মহিলা, আমার 90% ধারণা এই মহিলাই নেই, কিন্তু সেটা আবার কাল্পনিকও হতে পারে, হয়তো আমি বানিয়ে অন্য কোনো মহিলাকে এর উপরে আরোপ করছি, সেটা হতে পারে। সেইটা এই জন্য আরেকটু পাকাপোক্ত হয়। তার কারণ এই বাড়িতে যখন আমি প্রথমবার এসেছিলাম, আমাকে এনেছিলেন একজন খুব বিখ্যাত সম্পাদক এটি কাগজের। তিনি বলেছিলেন, আমার তখন সবে অ্যালবাম বেরিয়েছে 98-এ, তিনি বলেছিলেন যে একজন মানুষের সঙ্গে আলাপ করাচ্ছি, চলো তাকে বলবে আপনি মিউজিক ভিডিও বানিয়ে দিন। তিনি একজন ডিরেক্টর বলে আমি শ্রী অভিজিৎ দাশগুপ্তের সঙ্গে দেখা করতে এসেছিলাম এই বাড়িতে। এবং সেখানেও ঢুকবার মুখে ওর সঙ্গে আমার কথা হয় এবং খুবই ক্যাজুয়াল দেখে মনে হয়েছিল, দেখে খুব বিরক্ত হয়েছে। তো খুবই বিরক্ত দর্শন একজন মানুষ, সবেতেই তার বিরক্তি। এবং তারপরে এরপরের সাক্ষাৎ, এগুলো কিন্তু ওর কাছে এর কোনো স্মৃতি নেই। এর পরের সাক্ষাৎ হচ্ছে একটি অনুষ্ঠান শৃঙ্খলায়, যেটি আমি আমাদের ব্যান্ডের হয়ে পারফর্ম করছিলাম। সেখানে শি ওয়াজ দ্য বস এবং আমাকে হঠাৎ আমাদের ম্যানেজমেন্ট থেকে বলা হলো, তৎকালীন ম্যানেজমেন্ট, যে বস আসছে, কাজে খুব ভালো করে পারফর্ম করতে হবে। তো আমি খুব ভালো করে পারফর্ম করছিলাম, দেখলাম যে আর চোখে তিনি এলেন, এসে ঘুরে টুরে চলে গেলেন। তারপরে তার সঙ্গে আমার দেখা ওদের যে মেগা ইভেন্টে, সেই মেগা ইভেন্টের যে সাউন্ড চেকে, সেখানে আলাপ হয়। তারপরে দেখা হচ্ছে স্টেজে উঠবার আগে আমি উইংসের পাশে দাঁড়িয়ে আছি, যে সঠিক সময়ে আমাকে মঞ্চে ঢুকতে হবে, আমার সহ শিল্পীরা তারা বাজাচ্ছেন এবং বিষাক্ত মানুষ দিয়ে আমরা শুরু করব। কাজেই রিফটা বাজানো হচ্ছে, একটু পরে সে চেনালো বলে আমি ঢুকবো, অথবা
চক্রব্যূহ বলে আমি ঢুকবো, বাকি কথাগুলো আমি উইংসের থেকেই বলবো, উইংসের আড়াল থেকেই বলবো। কিন্তু উনি এসে তখন আমাকে তাড়া দিচ্ছেন, কি হলো তুমি ঢোকো বা আপনি ঢুকুন, কি হলো এখানে দাঁড়িয়ে কেন, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ইউ শুড বি দেয়ার, এইসব বলছে। আমি বলছি আপনি চুপ করুন, আমাকে আমার কাজটা করতে দিন। তারপরে আবার পরবর্তীকালে আবার অন্য কার কাছ থেকে শুনলাম উনি নাকি আমাদের বদনাম করে বেড়াচ্ছেন, যে এই ব্যান্ডটি অত্যন্ত খারাপ, মানে অত্যন্ত অসভ্য, এক্সাক্ট শব্দ আমি জানি না, তিনি আমাদের বদনাম করছেন যে এদের সঙ্গে আমি সবার সাথে কাজ করবো, এদের সঙ্গে কাজ করবো না। তো এই হচ্ছে আমাদের প্রথম সাক্ষাৎ, প্রথম কথা শোনা, একে অন্যের আমার ওর সম্পর্কে কথা শোনা, ইত্যাদি ইত্যাদি। কাজে প্রথমে তো বোঝাই যাচ্ছে যে খুবই বিরক্তি এবং খুবই ঝগড়া। পরবর্তীকালে ওটা ওই বললে আমার মনে হয় সব কথা আমার বলাটা কিরম লাগবে, ও বাকিটা বলুক। কিন্তু তারপরে একটা পর্যায়ে এসে পৌঁছয় এরকম যে আমরা কথা বলতে থাকি এবং সেই কথাটা এমন হয়ে দাঁড়ায় যে সেই কথার কোনো শেষ হয় না, মানে রোজই আমরা কথা বলতে থাকি। এই কথারই পর্যায়ক্রমে এসে দাঁড়ায় যখন আমরা মনে করি যে আমাদের এবারে একসঙ্গে থাকা উচিত। এইভাবে শুরু। মোটামুটি সবই বলে দিয়েছে। আমার সাইড অফ দ্য স্টোরি হচ্ছে যে ও যবে আমাদের এই বাড়িতে এসেছিল আমার বাবার সঙ্গে দেখা করতে, সেটা আমার একেবারেই মনে নেই। এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ইনস্টেন্সের কথা বলছে সেটাও আমি জানি না, কারণ ও আমাকে প্রশ্ন করে যে তুমি কি বাই এনি চান্স আর্টস ফ্যাকাল্টির কোনো রকম ইউনিয়নে কিছু ছিলে, যে যখন সংস্কৃতি হতো তুমি ওএটির সামনে ওই পাস তো ছিল না আমাদের সময়, এরকম দেখা এইসব কি তুমি করতে? তো তাতে আমি বলছিলাম হ্যাঁ, আমি তখন আর্টস ফ্যাকাল্টির ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম। ভেরি সারপ্রাইজিং, এটা দাদাগিরি টাইপ একটা ব্যাপার, দাদাগিরি টাইপের একটা ব্যাপার আমি ফেস করেছি। এবং আমরা তো অন্য ইউনিভার্সিটি থেকে আসছি না, কাজে মানে একটা এ লেভেলে একটা ভাব, মানে আমি যেহেতু আশুতোষ কলেজ থেকে আসছি, এটা একটা এ লেভেলে ভাব, এটা তুচ্ছ তাচ্ছিল্য একটা ব্যাপার কিন্তু ছিল কিছু না। কিন্তু হ্যাঁ, এখানে একটা সিক্রেট বলে দিলাম, আই ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড ইন পলিটিক্স ইন মাই কলেজ লাইফ। সেইটা ও হঠাৎ করে প্রশ্ন করে, সেখান থেকে বলি হ্যাঁ ছিলাম। তো বলছে আমার তোমাকে মনে আছে, তুমি সেই যে আমার সঙ্গে এরকম করেছিলে? বাট অফকোর্স আমার ওইগুলো কিছুই মনে নেই, মনে থাকারও কথা নয়। আমার প্রথম দেখেছি ওদের ব্যান্ডের সঙ্গে আমরা একটা কাজ করছিলাম, আমি তখন যে একটি কর্পোরেট অর্গানাইজেশনের সঙ্গে, এবং ওদের তখনকার যে ম্যানেজার তার সঙ্গে আমার মোটেই মিল ছিল না, অনেক কিছু নিয়েই বেশ তর্কাতর্কি হচ্ছিল এবং আমরা 4টে ব্যান্ডের সঙ্গে কাজ করছিলাম। ফাইনাল ইভেন্টের পরে আমাদের একটা গ্রুপ ছিল যারা মিলে অর্গানাইজ করছিলাম। আমরা বলেছিলাম যে অল দ্য আদার 3 ব্যান্ডস আর অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু ফসিলস এর ভীষণ অ্যাটিটিউড, ফসিলস নিয়ে আর কাজ করা যাবে না, ওদের ম্যানেজার ভীষণ অ্যাটিটিউড দেখায়। এবং সেই ইভেন্টে সায়েন্স সিটিতে হয়েছিল, যে কর্পোরেট ব্র্যান্ডের জন্য আমরা করছিলাম তার যে তখনকার বস, তিনি তখন থাকতেন দিল্লিতে এবং তিনি বাঙালি ছিলেন, তিনি এসেছিলেন। তার সঙ্গে যখন আমরা আফটার দ্য ইভেন্ট বসে কাইন্ড অফ ডিসকাসিং কি কি করা উচিত, ইফ উই আর টু ডু দিস ইভেন্ট অ্যাগেন, কি ঠিক ছিল কি ভুল ছিল, তখন উনি বলেন the band that I really liked was Fossils and I want to work with them in the future. তো সেটা শুনে তো আমি খুব ঘাবড়ে যাই যে এই একটাই ব্যান্ডের সঙ্গে আমি কাজ করতে চাই না এবং এরা চায় যে আমি আবার এদের সঙ্গেই কাজ করি। সেই সূত্রেই অ্যাকচুয়ালি বলবো অলমোস্ট পিআর করার মতো রূপম একদিন আমাকে ফোন করে বলে যে আমরা ট্রিঙ্কাজে পারফর্ম করছি, অ্যান্ড ইট ওয়াজ আউট অফ দ্য ব্লু ওর ফোনটা আসে, তুমি কি আসবে? আই ডিডন্ট গো, বাট it was like a start, just ঠিক আছে, there is scope of us getting to know each other. পরবর্তীকালে আমি তখন বলতে পারি যে আমি নিউজ পেপার, যেহেতু নিউজের সঙ্গে যুক্ত ছিলাম, আই ওয়াজ এ জার্নালিস্ট, আমি নিউজ পেপারের মেন পাতাগুলোই পড়তাম। অ্যান্ড যেটাকে আমরা সো কল্ড পেজ 3 বলি, সেটা হয়তো খুব একটা পড়তাম না। আমি জানতাম ওনা ফসিলস মানে হাউ বিগ আর দে, কটা অ্যালবাম আছে, কি আছে, if Rupam Islam is a name or not, I didn't know anything. সেইখানে হঠাৎ করে আমি একটি ছবি দেখি। পেজ 3 জাতীয় মেটেরিয়াল তুমি এখনো পড়ো না?
না এখনো পড়ি পেজ 3 ইনফরমেশন আমি তোমায় দিই, তোমার কাছে এসব কোনো ইনফরমেশন নেই। হ্যাঁ গতকালই আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে যত পেজ 3 জাতীয় ইনফরমেশন ও আমাকে দেয়, পলিটিক্যাল ইনফরমেশন আমি ওকে দিই। সো দিস ইজ দ্য ওয়ে উই ওয়ার্ক পোলস অ্যাপার্ট। সেখানে মেইন পেপারে একটা আমি ফসলসের ছবি দেখে আমি ওকে মেসেজ করি, কংগ্রাচুলেশনস আই স ইয়োর পিকচার অন দ্য নিউজ পেপার। তাতে ও বলে এটা কি ফার্স্ট টাইম দেখলে নাকি? তো আমার কাছে ওটা ফার্স্ট টাইমই ছিল, আমি তার আগে দেখিনি। আই ডিডন্ট নো যে রেগুলারলি খবরের কাগজে হয়তো ছবি বেরোয়। সো দ্যাটস হাউ আওয়ার কনভারসেশন স্টার্টেড অ্যান্ড টাচউড এখন অবধি চলছে সেই কনভারসেশন। সেটাই ছিল 13ই ফেব্রুয়ারি, হ্যাঁ সরস্বতী পুজোর দিন। রাইট, সরস্বতী পুজো ছিল। সো সরস্বতী পুজো প্লেজ আ রোল, ভ্যালেন্টাইন্স ডে প্লেজ আ রোল, তারপরের দিনই ভ্যালেন্টাইন্স ডে। সো রোমান্টিক সাইড, কিন্তু রোমান্টিক না, আমাদের খালি ঝগড়াই হচ্ছিল। হ্যাঁ সরস্বতী পুজো নিয়েই ঝগড়া বেঁধে গেছিল। সেসব নিয়ে এক্সপ্লেন করার দরকার নেই, মানে আমি তো একজন নাস্তিক, কাজেই ওকে দ্যাট ওয়ে। ইয়া দ্যাট ওয়ে। এত বছর যে রিলেশনশিপ, আজকের দিনে দাঁড়িয়ে 2024 এক্স্যাক্টলি হাউ মেনি ইয়ার্স ডু ইউ নো ইচ আদার? 2003 থেকে। সো তাহলে ক্যালকুলেট 21 ইয়ার্স। আর দুজনেই এবছর হাফ আ সেঞ্চুরি। Yeah. আমি অলমোস্ট, সো কংগ্রাচুলেশনস টু থ্যাংক ইউ। দুজনে। তুমি এমনিতেই 100 ছিল, এখন সত্যি 100 পুরো ব্যাপারটা। যে এই যে এত বছরের রূপম ইসলামকে তুমি দেখেছো, আমরাও দেখছি, বিইং হিজ বেস্ট ফ্রেন্ড এন্ড কম্প্যানিয়ন, কোন ব্যাপারগুলো রূপমের একদম চেঞ্জ হয়নি, যেমন ছিল সেরকম আছে, আর কোন কিছু ব্যাপার যেগুলো মনে হয় দ্যাট ওভার টাইম হি ইজ আ ডিফারেন্ট পারসন? চেঞ্জ আমি বলবো না, হি স্টিল দ্য সেম পারসন। মানে বাইরে থেকে অনেকেই খুব বলবে, কিন্তু আমি অফকোর্স আই এম নট গোয়িং ইনটু হিজ আর্ট কিপস চেঞ্জিং, কিন্তু তখনও হি ওয়াজ আ ওয়ার্কাহলিক, এখনো হি ইজ। তখন হয়তো কাজ করার জায়গাটা কম ছিল, এখন কাজ করার জায়গাটা আরো বেড়েছে, ফলে আরো বেশি ব্যস্ত। আর পার্সোনাল দিক থেকে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ মাচ চেঞ্জ। তখনও লোকে বলে যে তখন বেশি রাগী ছিল, এখন কম রাগী, এটা আমি ঠিক শিওর না। তখন অফকোর্স যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে এখন থাকলে হয়তো এখনো অতটাই রাগ করবে। সো দ্যাটস হোয়াট আই ফিল। ওকে, বাট দুজনের মধ্যে রাগী কে বেশি? এটা তো আমি তো দেবো না, তুমি বলো, এটা তোমাকে জিজ্ঞেস করলাম। ও অনেক রাগী, ও অনেক বেশি রাগী, মাথাটা গরম হয়ে যায়, তার কারণ হাই প্রেশার তো, কাজেই সেটার জন্যই এটা একটা মেডিকেল সমস্যা। হ্যাঁ Okay. থাক থাক থাক। সো তোমার ব্লাড প্রেশার নেই? না, ভেরি ভেরি গুড। আমার নর্মাল। আমি মানে খুব প্রতিকূল পরিস্থিতিতে পড়লে তখনই রাগি, এবং সেই রাগটা ভয়ঙ্কর রাগ, মানে তখন খুনটুন করে ফেলতে পারি। মানে আমরা যেরকম ছোট ছোট অল্প অল্প অনেকবার রাগি, হ্যাঁ। তুমি একবার অনেকটা রাগি। হ্যাঁ এবং রাগ পুষে রাখার যে ব্যাপারটা, সেটা আমার নেই। হ্যাঁ, ওর কিন্তু একেবারেই এটা নেই। আচ্ছা, মানে সাপোজ কারোর একটা পার্টিকুলার সামবডি, তার সঙ্গে হয়তো মানে there is enough রাগ, enough reasons to be angry, আমি সেটা ভুলতে পারি না। আমার ফেশিয়াল এক্সপ্রেশনই সেটা পুরোপুরি বোঝা যায়। এনাফ, দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমার পুরোপুরি, সবাই এটা বলে যে আমাকে দেখলেই বোঝা যাবে। উইথ হিম পুরো কুল, ও জাস্ট মানে ও বলে ও সেটা তো অনেকদিন আগে, আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমি তো আর্টিস্ট, কাজেই আমি আমার রাগ প্রকাশ করতে পারি শিল্পে। সেটা হয়ে যায়, মঞ্চ হয়ে যায়, লেখা হয়ে যায়, গান বাজনা হয়ে যায়, সেই এক্সপ্রেশনগুলো সেই সময়টায় আমি সত্যিকারের রেগে সেটা প্রকাশ হয়ে গেল। তো সেটা রাগ এমন কোনো জিনিস না যেটা শরীরের মধ্যে জমিয়ে রাখতে হবে, এটা কলম দিয়ে বের করে দিতে হয় বলে আমার ধারণা। আমার মনে হয় রাগ, দুঃখ, প্রেম সবকিছুই শরীরে জমানোর বিষয় না, তুমি যত ফ্রি হয়ে যেতে পারো। সো আমি এক্সপ্রেস করে দিই আমার পেন দিয়ে, আমার গায়কি দিয়ে, আমার প্রেজেন্টেশন দিয়ে, লোকের সঙ্গে কথা বলা দিয়ে, দরকার হলে গালিগালাজ দিয়ে আমি সেটাকে আমার সিস্টেম থেকে বের করে দিই। আমার সিস্টেম ইজ ক্লিন, সো আমার সিস্টেমে কিছু নেই। যত আরেকটা কি জানো, যত ইনফরমেশন কম রাখা যায় ব্রেনে, এটা তুমি শার্লক হোমসেও পড়বে, যে অদরকারি ইনফরমেশন যেটা তুমি কাজে লাগাতে পারবে না, তো এই রাগ বা এই জাতীয় এইসব জিনিসগুলো কিন্তু অদরকারি ইনফরমেশনের মধ্যেই পড়ে। হ্যাঁ, ও ভুলে যেতে পারে, ও জাস্ট
মানে হি ক্যান ইজিলি ফরগেট অ্যান্ড ফরগিভ। এইটা একটা গুণই আমি বলবো, যেটা আর ও যেহেতু একেবারে নর্মাল ব্যবহার করে সেজন্য আমাকেও তখন জোর করে একটু তাদের সঙ্গে আমি একজন normal হতে গুণী হয়। মানুষ, লেটস ফেস ইট, Of course. আমি একজন গুণী মানুষ। Face it, surface it, মানে সবাই Yeah. আমরা we are too impressed, and এই যে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ ফ্যান, হ্যাঁ। এটা তো কোনো you have achieved it with everything, not only just your art but your personality also, which plays a huge role. তো একটু তোমার কাজ নিয়ে, যেহেতু তুমি একটা কাজের কথা ভাবলেই সেটা নিউজ হয়ে যায়, তো কাজ নিয়ে বেশি না না আজকে না না, কথা বলছি। একেবারেই নয়, কাজের কথা ভাবলেই নিউজ হয় না। অনেক উল্টোটা actually। অনেক অ্যাকচুয়ালি তাই, মানে আমার নিজের কাজ, যেহেতু আমি একটা অল্টারনেটিভ স্পেসে কাজ করি, সেই স্পেসের নিউজ হওয়ার সম্ভাবনা কিন্তু অতটা নেই। আমার কমার্শিয়াল অনেক কাজ নিউজ হয়, যেগুলো হয়তো আমার কাজ নয়, যেগুলো হয়তো অন্যের হয়ে আমি ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করছি, সেগুলো অনেক বেশি উপরে আসে। কিন্তু আমার নিজের কাজ, সেটা নিয়ে নিউজ হয় না। মানে সেটা নিয়ে যদি আমি কাউকে বলি যে এরকম কাজ করছি, সে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। ফলে নিজের কাজ আমি আর অতটা করিও না। মানে আমি এখন উপরেই সাঁতরাই, ভেতরে আর ঢুকি না। ধরো আমি একক করলাম, সেই এককটা কিন্তু আমি বারবার করি না। বা ধরো আমি যে লিখি, সেই লেখার খবর কতজন রাখে। কাজে অল্টারনেটিভ স্পেস তৈরি করতে হয় আমাকে, আমার নিজের সঙ্গে দেখা করবার জন্য। আর উপরের খবর সবার কাছে আছে। রাইট, এবার ওপর ভেতর সবকিছু একটু একটু করে জানার চেষ্টা করবো, বিকজ টাইম ইজ Yeah. the only factor. হ্যাঁ হ্যাঁ, তোমরা এত বেশি বিজি, তার মধ্যে তোমাদের ফ্যামিলি সিন, ইউ গাইজ আর সো পারফেক্ট, বিকজ ফ্যামিলি সিন আমি বলবো যে তুমি আমাকে জিজ্ঞেস করলে না, দিস ইজ ভেরি আনফেয়ার যে তুমি ওকেই জিজ্ঞেস করলে যে ও আমার মধ্যে কি চেঞ্জ পেয়েছে। ওটা করতাম একটু। না কেন, সঙ্গে সঙ্গেই করা উচিত। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যদি ভুলে যাই তখন তো আর আচ্ছা, হবে sorry, না। sorry, ভুল হয়ে গেছে। ও কিন্তু মানে আগে যেরকম ছিল কমপ্লিটলি ডেডিকেটেড টু মি, সেটা আর না। সেটা হবারই কথা, সেটা It's obvious. সন্তান এসে গেলে সেটা মা পুরোপুরি এঙ্গেজড হয়ে পড়ে সেই দিকটায়। এবং সেটা আমার জন্য ভেরি আনফরচুনেট যে এখন প্রায়োরিটিটা আমি পাচ্ছি না। সো ছেলের সঙ্গে আমাকেও টাইম আর কিছু বলিও না আমি, মানে এখন কমপ্লিটলি পুরো বিশ্ব, ওর বিশ্বটাই পুরো আবর্তিত, যদিও স্বীকার করবে না, কিন্তু ছেলেকে নিয়েই না, এটা বাজে কথা। এটা আবর্তন। সেকেন্ডারি হিসেবেই আমি এখন এই মুহূর্তে রয়েছি। সেকেন্ডারি, হ্যাঁ অবশ্যই, এবং সেটা খুবই খুশির কথা। সেটা একদিক থেকে খুবই খুশির কথা, কারণ আমার ছেলে তো আমার শত্রু না। ছেলেকে আমি খুব ভালোবাসি, এবং ছেলেকে যতটা সময় হয়তো আমি বেকার লোক হলে দিতে পারতাম, সেটা তো দিতে পারি না। কাজে কাউকে না কাউকে তো দিতে হবে, সেই কাজটা তো যত্ন সহকারে করছি। কাজে এটা কিন্তু কোনো আবার ইয়েও না, মানে এটা যে আমি মানে নালিশ করছি তাও কিন্তু না, এটা প্রশংসাই, এটা না অভিমানও নয়, এটা আমাকে মেনে নিতে হবে। এখন ছেলের জন্ম যখন দিয়েছি, তখন কাউকে না কাউকে তো তার হালটা ধরতে হবে। তাই এক্ষুনি বলবো যে চল আজকে বৃষ্টি করছে, আজকে চলো ড্রাইভ করি, তখন বলবে যে ওর তো স্কুল আছে বা ওর তো আছে, হ্যাঁ কাজে ওটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল, মানে ওটা নিয়ে আর বিরক্তিও করতে পারবো না, মানে ওটা নিয়ে আর কিছু বলা যাবে না। কিন্তু দ্য পারসন কনসার্নড, আমি তো দেখি সেই ছোট থেকে সবসময় তোমরা যেখানে, সেও সেখানে। না 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 না, একেবারেই নয়। না, অ্যাকচুয়ালি সেইটা নয়। ও আমরা শোতে যখন বেরিয়েছি, এক মাস হয়তো ইউএসএ শো করতে গেছি, তখনও খুবই ছোট, ও কলকাতায় থেকেছে। সো এইটা বলতেই হবে যে ও ছোটবেলা থেকে ইজ বিন ভেরি অ্যাডজাস্টিং। এবং ও মানে যেরকম একটু বড় হলে এখন বইটই দেখিয়ে দেয়, মানে টিনেজরা কিরকম থাকতে চায়, তারা আলাদা থাকতে চায়। এখনো আমাদের সঙ্গে বেরোতে চায় না, ও ক্লিয়ারলি বলে দেয় তোমরা প্লিজ বেরো। কারণ বইয়ের এই পাতাটা খুলে দেখিয়ে দেবে যে দেখো এইটা হচ্ছে টিনেজ সাইকোলজি, কাজেই আমাকে আলাদা সময় দিতেই হবে। জিনিয়াস জিন্স বলে একটা কথা আছে, কিছু করার নেই, মানে কিছু করার নেই, মানে ভাবা যায় ব্যাপারটা। এবং ওকে তো মোটামুটি মাইনাস ডে থেকে চিনি আমি, যখন তার নানা রকম ফর্ম দেখছি, এবং এখন ক্রমশ মনে হচ্ছে দ্যাট হি ইজ এ কম্বিনেশন অফ অভিজিৎ দা এন্ড হি হ্যাজ এ লট অফ পার্সোনালিটি, যেটা দেখে মনে হয় ইজ এ রাইট ব্যালেন্স অফ বোথ দ্য ফ্যামিলিজ। তো এবার তোমরা যেহেতু প্যারেন্টিংটাও ভীষণ ভালোভাবে চালাও, along with being such great professionals,
আমার এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে আজকাল বাচ্চারা শুধু পড়া পড়া বা দৌড়ের মধ্যে টেনে দেওয়া হচ্ছে বা ডিজিটালি তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, অ্যাজ পেরেন্টস তোমরা কিভাবে ব্যালেন্স করেছো, কিপিং ইন মাইন্ড দ্যাট তোমরা সারাক্ষণ একটা অন্য দুনিয়াতে আছো? অ্যাডভাইস দেবো না, কিন্তু আমি বলি যে আমি কিভাবে করি। আমার মানে ফ্যামিলি হিসেবে ফ্যামিলি বন্ডিং এর টাইমটা কিন্তু স্ত্রীর সঙ্গে এবং ছেলের সঙ্গে এই টাইমটা কিন্তু যখন আমরা বাইরে বেড়াতে যাই সেই সময়টা হচ্ছে একটা বন্ডিং এর টাইম, এবং সেটার দিকে আমি খুব তাকিয়ে থাকি, এবং এগুলো যে মাঝে মাঝে আসে সেটা খুব হেল্প করে। আদারওয়াইজ এতটা এখন ডাইভার্স হয়ে গেছে আমার কাজকর্ম, সে নিজের একক গান হোক বা ব্যান্ডের জন্য গান করা হোক বা পারফর্ম করা হোক বা রেকর্ড করা হোক, এত 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 প্লেব্যাক, মাঝে মাঝেই প্রমোশনাল অ্যাক্টিভিটি থাকে, ভিডিওস করতে হয়, তারপরে আমার লেখাটা খুব মেজর। এখন আমি কবিতাও লিখছি, উপন্যাসও লিখছি, আবার প্রবন্ধ, এত এত প্রবন্ধ জমা হয়ে আছে, সেগুলোরও সংকলন করতে হবে, গান সমগ্র বেরোচ্ছে, আমার প্রচুর পাঠক তৈরি হয়ে গেছে, তাদের কাছেও আমি দায়বদ্ধ। কাজেই এত কিছু করতে হচ্ছে বলে সবসময় নিজের কাজে ডুবে থাকাটাও আমার একটা ডেস্টিনি। সো আমি বলবো যে যারা ব্যস্ত বাবা মা আছেন তারা অন্তত একটা সময় করুন নিজেদের ফ্যামিলির বন্ডিং এর জন্য, হোক না সেটা একটু বেড়াতে যাওয়া। সেটা খুব কঠিন আমাদের মতো লোকেদের জীবনে, সেটা কঠিন, এবং ছেলে যদি স্কুলে পড়ে সেটা আরো কঠিন। সেখানেই অর্ধেক পরিকল্পনা আমাদের ভেস্তে যায়। হ্যাঁ, ছেলের স্কুল, ছেলের টিউশন, ছেলের অমুক, ছেলের তমুক। কাজেই ওই যে ব্যাপারটা, একটা কবি ব্যাপারটা ছিল না, মানে কবি যখন তখন চলে যাবে, যখন তখন বেরিয়ে পড়বে, বৃষ্টি হলেই গাড়ি করে বেরিয়ে পড়ো, বা একটু ঠান্ডা হলে বেরিয়ে পড়ো, বা প্রচন্ড গরম বেরিয়ে পড়ো, গাড়িতে এসিটা চালিয়ে দিয়ে বেরিয়ে পড়ো, মানে বেরিয়ে পড়ো, আজকে আর ভালো লাগছে না বেরিয়ে পড়ো। এই ব্যাপারটা কিন্তু থাকবে না। এই ব্যাপারটা বিবাহিত জীবনে, বিবাহের পরের ধাপ যেটা, সেখানে গিয়ে আর থাকবে না, এটাই বলি। কাজেই তার জন্য ফোর্সফুলি সেই জায়গাটা তৈরি করে দিতে হবে, এটাই একমাত্র বাঁচবার উপায়। যে আজকাল সত্যি পড়াশোনা, ডিজিটাল যুগ, স্পেশালি 2 বছর মানে রূপদের বয়সী যারা, তারা 2 বছর বাড়িতে বসে কাটিয়েছে। ইট ওয়াজ অ্যান অ্যাবনর্মাল ফেজ ইন এভরিওয়ানস লাইফ, স্পেশালি বাচ্চাদের জন্য। এবং আমার মনে হয় যে বাবা মার মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত, যেটা আমরা অন্তত খুব ফলো করি। আমি বলবো যে আই এম কোয়াইট আ স্ট্রিক্ট প্যারেন্ট। আমি রূপকে পরীক্ষার সময় পড়তে বলি, পরীক্ষা ছাড়া আমি ওকে পড়তে বলি না, এটা ঠিক কথা। কিন্তু আমি যেরকম পড়তে বলি সেরকম রূপম হচ্ছে যে পড়াশোনা না করলেও কিছু যায় আসে না, ইট ইজ লাইফ। সো দের ইজ আ ব্যালেন্স। রেজাল্ট খারাপ করলে রূপম বলবে দারুণ করেছো, হ্যাঁ, খারাপ রেজাল্ট না করলে কি করে হবে, হ্যাঁ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। হ্যাঁ, ফেল না করলে কি করে তুমি পাশের গুরুত্বটা বুঝবে, বা আনন্দটা কি করে পাবে যখন পাস করো। সবসময় যদি ভালো করো তাহলে কোনো আনন্দ থাকবে না তোমার জীবনে। ফেল করাটা খুব গুরুত্বপূর্ণ, মানে ফেল করাটা বেশি গুরুত্বপূর্ণ। ফেল করলে পরে, এবং স্কুলদের একটু হ্যাবিট হচ্ছে আজকাল পাশ করিয়ে দেওয়া, বাবা বাছা করা, এটা খুব খারাপ। মানে যদি স্কুল অনেস্ট না হয় যে ভাই তোমার যতটা ক্রেডিট আছে ঠিক ততটাই তোমাকে দেব, তার বেশিও দেব না, তার কমও দেব না। আমি দেখছি যে এই প্রবণতার অনেকের মধ্যেই কাজ করে না। একটা বাবা বাছা করা, একটা কোনো রকমের গ্রেস মার্কস দেওয়া, আই হেট গ্রেস মার্কস। মানে এতে কি হয় যে পরবর্তীকালে জীবন যখন তোমায় অরিজিনাল সমস্যা দেবে, তখন তুমি আর কুল কিনারা পাবে না। সো স্কুল জীবনে তুমি ফেল করলে তাতে কি এসে গেল? লাইফ তো তোমার জন্য ওয়েট করে আছে। লাইফ রিয়েল সমস্যাগুলো নিয়ে, রিয়েল চ্যালেঞ্জেস গুলো নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। কাজেই প্রাথমিকভাবে যদি তুমি ফেল করো, তাহলে পরে গিয়ে তুমি সেটা বুঝবে, সেখান থেকে তুমি ফেল করলে তুমি সেই লড়াইটা সেখান থেকে করতে শিখবে।
তো আমি একটু ফিলোসফিক্যাল, এবং সেইটার জন্য আমি বলবো যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সব বাচ্চারা ফেলিয়ারটাকে অ্যাকসেপ্ট করতে শেখে। মানে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, জানি না এখানে ওপেনলি বলা উচিত কিনা, বাট তোমার শো বলতেই পারি। রূপ অঙ্কে খুব খারাপ, অন্য সব সাবজেক্টে মোটামুটি ভালো, ভালো নম্বর পায়, ভালো আমি বলবো না, অন্য সাবজেক্টে ভালো নম্বর পায়। বাংলায় যেরকম নম্বর দেখলেও বলে একেবারেই তুমি এটা পাওয়ার যোগ্য নও, কিন্তু নম্বরটা ভালো পায়, অঙ্কে নয়। ওদের 2 বছর কোভিডের পরে যখন জয়েন করলো ক্লাস 7-এ গিয়ে, রূপ 2 বার পর পর পরীক্ষায় অঙ্কে ফেল করলো। রূপম খুব আদর করলো, খুব খুশি হলো, অ্যান্ড আমরা খুব ন্যাচারালি সেটাকে ডিল করলাম, ঠিক আছে অঙ্কে ফেল করেছে, সো ইউল হ্যাভ টু স্টাডি হার্ডার ইন ম্যাথস। রূপমও বলছিল যে দেখো ঠিক আছে তুমি ফেল করেছো, এবার তুমি চেষ্টা করো কিভাবে কি করতে পারবে, তুমি 100 মার্কস অ্যাটেম্প্ট করো না। সো ইট ওয়াজ আ ভেরি ন্যাচারাল প্রসেস। তারপরে গিয়ে পরবর্তীকালে ভালো করলো, মোটামুটি ভালো করলো, 5টা অন্তত করলো। এবার ও একটা গ্যাদারিং এ গেছে, আমার বাবা মাও সেখানে গেছে। আমার মা এসে বলছে তোর ছেলে, কেন? বলছে সব বাচ্চারা বসে আছে, তো একজনকে জিজ্ঞেস করেছে কি তোমাদের সব পরীক্ষা শেষ? হ্যাঁ পরীক্ষা শেষ, কেমন হয়েছে পরীক্ষা? রূপ বলছে আমার তো দারুণ হয়েছে, আমি প্রথম কোভিডের পর প্রথমবার অঙ্কে পাশ করেছি। সো দ্য ফ্যাক্ট দ্যাট ও এইভাবে বলতে পারে, and he has no qualms about the fact that ও অঙ্কে খারাপ। ও নিজেই গান বানায়, আই হেট ম্যাথস, আই ফাঙ্ক ইন ম্যাথস, এইসব বলে নিজে গান বানিয়ে গান গায়। যারা অঙ্কে ভালো তাদের গিয়ে নিজেই ইয়ার্কি মেরে তাদের সঙ্গে ঠাট্টা করে। আমি কিছু বাচ্চাদের দেখেছি যারা ভেরি স্কেয়ার্ড, যারা বলতে চাইবে না, হু উইল প্রবাবলি লাই অ্যাবাউট ইট, সেইটা যেন না হয়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ও কত লাস্ট পরীক্ষায় অঙ্কে কত অ্যাটেম্প্ট করেছিল আর কত পেয়েছিল? এক্ষুনি মনে নেই, বোধহয় 57 ধরো, 56 বা 57 অ্যাটেম্প্ট করে 48 পেয়েছিল। ও লাস্ট পরীক্ষাটায় 57 অ্যাটেম্প্ট করে 48 পেয়েছে। সো আই উড সে ও অঙ্কে খারাপ নয়, ও স্লো। হ্যাঁ, অঙ্কে খারাপ কোন দিক থেকে হচ্ছে? অঙ্কে খারাপ নয়। আমি এইটাই ওর মাথায় হ্যামার করবার চেষ্টা করি যে তুমি কিন্তু অঙ্কে খারাপ না, তুমি স্লো, তুমি স্পিডটা বাড়াও এবং ঠিক যেমন ভাবে প্র্যাকটিসটা করছো সেই প্র্যাকটিসটা রেখে যাও। সো ব্যাপারটা হচ্ছে কি, যে অনেকে মনে করে যারা প্র্যাগমেটিক তাদের সঙ্গে ফিলোসফারদের বিরোধ আছে। আমি মনে করি প্র্যাগমেটিজম কামস ফ্রম ফিলোসফি। যদি তুমি ফিলোসফার হও, অনলি দেন ইউ আর রিয়েল প্র্যাগমেটিক, আদারওয়াইজ না। তুমি ভাবছো তুমি প্র্যাগমেটিক, আসলে কিন্তু তুমি বোকা। আমি সবসময় একটা শূন্যে ভাসতে থাকি, আমার পা কখনো মাটি টাচ করে না, অন্যদের করে। সত্যি মানে অ্যাজ প্যারেন্টস তোমরা সত্যি ইন্সপিরেশন। আমার এত ভালো লাগে তোমাদেরকে দেখতে। আই অলওয়েজ ফলো ইউ অল অন সোশ্যাল মিডিয়া। সাক্ষাতে দেখা হয় না সেভাবে আর, বাট এবার গিটারটা আছে, তুমি আছো, একটা গান হচ্ছে না, মানে এটা টু মাচ হয়ে যাচ্ছে আর কি। আমার মনে হয় যে এই যে এতদিন ধরে আমরা একসঙ্গে একটা সফর করছি, তো কাজেই সেটা একদম প্রথমে যে গান লিখে দিয়েছিলাম, যেটা আমার প্রকাশিত ফসিলসের প্রথম গান, সেই গানটা দিয়ে খুব সহজে বোঝানো যায়। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সাড়া দিই, কি হবে না ভেবে আরো একবার হাতটা চুমে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। এখানে আমি শুধু হাততালি দিচ্ছি, আমি যদি ক্যামেরার ওপারে হাজার হাজার কোটি কোটি মানুষ পাগল হয়ে গেল। এই যে তুমি মানেই একটা পাগলামি, এই যে জোয়ারটা, you're a revolution. মানে what the band is, what the brand is, এটা
এরকম ব্যাপার পুরো, এই হাত দু হাত দিয়ে স্যালিউট করার মতো। সো ইউথদেরকে যদি একটা মেসেজ দিতে চাও যারা রূপম হতে চায়, তাহলে কি হবে? মনীষী বলে গেছেন বহু আগেই যে ভাবা প্র্যাকটিস করো। আমার মনে হয় একটু ভাবতে হবে, করবার আগে ভাবতে হবে। এবং শুধু গান নয়, পুরো জীবনটা, গানের পেছনে কি ভাবনা আছে সেইটা বুঝতে পারা, সেইটা ফলো করা খুব জরুরি। যার জন্য প্রথম যখন আমি এসেছিলাম আমার মিউজিক নিয়ে, আমি বলেছিলাম যে ফসলসের ফ্যান দরকার নেই, ফসলসের যেটা দরকার সেটা হচ্ছে ফলোয়ার। কাজেই ফলো মি অ্যান্ড অবজার্ভ। কোন জিনিসটা করছি সেটা বড় কথা নয়, কেন করছি সেইটা ভাবো। আমি হয়তো খুব মাথা ঝাঁকালাম কোনোদিন, হয়তো কোনোদিন খুব ভদ্র হয়ে গেলাম, হয়তো কোনোদিন খুব উদ্ধত হয়ে গেলাম। প্রত্যেকটাই জরুরি, প্রত্যেকটা জীবনের অংশ, তো প্রত্যেকটা থেকে শিক্ষা নেবার আছে। যে এই হাতে ব্যান্ডটা পড়ে আছি, এটা থেকে শিক্ষা নাও। নট ভায়োলেন্ট, নট সাইলেন্ট। সো আমার প্রত্যেকটা তাকানো, প্রত্যেকটা হাঁটা চলা, প্রত্যেকটা চাহনি থেকে শিক্ষা নাও, তাহলেই গানের সার্থকতা। এবং তখন বুঝতে পারবে যে গানটা কোথা থেকে আসছে। এটা গান থেকে আসছে না, এটা আসছে নিঃশ্বাস থেকে, এটা আসছে নীরবতা থেকে। একটা চিৎকার তো বা একটা ফিসফিসানি, দুই আমার গানে পাবে। তুমি চক্রবুহের চিৎকার পাবে, আবার ধরো শাস্তি শুরু হচ্ছে যে ফিসফিস দিয়ে, সেটাও পাবে। এরকম আরো অনেক এক্সাম্পল আছে। তুমি রাগ সঙ্গীত পাবে, তুমি ফোক পাবে, তুমি রক পাবে, তুমি কাওয়ালি পাবে, প্রেরণা কাওয়ালি। সো কিশোরী, রাগ সঙ্গীত, দেখো সব কিছু জীবনের প্রত্যেকটা ক্ষেত্র। তুমি গল্প পাবে, তুমি উপন্যাস পাবে, তুমি প্রেম পাবে, তুমি অ্যাডভেঞ্চার পাবে। তুমি তো রিলিজ করেছিলে আমার প্রথম উপন্যাস, তুমি সংযোজিকা ছিলে সেদিন, পরিচালিকাই বলতে পারি। কাজেই দেখো এই সব ক্ষেত্রটা মিলিয়ে আমি আলাদা করে যদি দেখতে চাও, তাহলে অন্ধের হস্তি দর্শন হয়ে যাবে। আমি হস্তি শব্দটা খুব ভয় পাচ্ছি এখন। I have so many questions to ask, but I know the time is again another constraint. But অনুষ্ঠানের নাম শোনা কথা, কথা শোনা, দন্তেশ তালিবেশ। কোন কথাগুলো জাস্ট অনেক আগে শুনেছো কিন্তু মনে রেখে দিয়েছো, and those are the true assets of your life? আমি তো আগে বলেই দিলাম, ভাবা প্র্যাকটিস করো। ওকে, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আর পার্সোনাল লাইফে অন্য কিছু যেটা ধরো বাবা মা বলতেন? বাবা বলেছিলেন নিজের কাজ করে যান। একটা লিখিত একটা চিঠি আমার জন্মদিনে লিখেছিলেন। তখন বাবা আমার সঙ্গে থাকতেন না, অন্য এক জায়গায় থাকতেন, তো আমি একাই থাকতাম। তো বাবা একটা শুভেচ্ছা বার্তা আমাকে লিখে দেন এবং তাতে লেখা ছিল, তুই নিজের কাজ করে যা। আমার মনে হয় যে এটা যে কোনো বাবাই যে কোনো সন্তানকে বলতে পারেন। এটা এমনই একটা মহার্ঘ কথা, নিজের কাজ করে যা, আর কিচ্ছু না। মানে অন্য লোকের পরনিন্দা পরচর্চার কোনো প্রয়োজন নেই, অন্যকে কাঠি দেওয়ার প্রয়োজন নেই, অন্যের কাজে বিঘ্ন ঘটাবার প্রয়োজন নেই। শুধুমাত্র কনসেন্ট্রেট অন ইয়োর ওন ওয়ার্ক অ্যান্ড ডু ইট। এটার থেকে বড় উপদেশ আর কিছু হয় না। ওরকম ভাবে এক্সাক্ট কোনো কোট তো এক্ষুনি ওইভাবে মনে পড়ছে না, বাট আমি বলতে পারি যে আমার বাবা মা, ঠাকুমা ঠাকুরদা, দিদা দাদু, অল অফ দেম যে প্রিন্সিপালস গুলো ছোটবেলা থেকে আমার মধ্যে একেবারে আমার দাদা দুজনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেইগুলো খুব ইম্পর্টেন্ট। মানে যেরকম আমি হিন্দু বাড়িতে জন্মেছি, কিন্তু কোনোদিনও আমার ছোটবেলা থেকে আই হ্যাভ বিন অলওয়েজ টট দ্যাট রিলিজিয়ন ইজ নট ইম্পর্টেন্ট,
all religions are the same, respect all religion, এবং যে ফ্রিডমটা ছোটবেলা থেকে আমি পেয়েছি সেটা হয়তো কোনো কথা নয়, বাট সেই ফ্রিডমটাকে কখনো আমি মিসইউজ করিনি বিকজ অফ দ্য ট্রাস্ট যেটা আমার প্যারেন্টস, আমার গ্র্যান্ড প্যারেন্টস আমার উপরে রেখেছিলেন। সেইটা আমার মনে হয় যে ইট মাইট নট বি আ কোট, বাট এইগুলো খুব ইম্পর্টেন্ট। জামাই ষষ্ঠী বলে কি কিছু হয়? জামাই ষষ্ঠীর দিন আমার শাশুড়ি মা আমাকে বলেন তুমি কি খাবে, আমি বলি আমি পরে খাবো। এবং জামাই ষষ্ঠীর ডেটটা আমাদের ক্রমশ পাল্টাতে থাকে। ওকে রূপমের যেদিন খেতে ইচ্ছে করে সেদিন বলে, মাকে ফোন করে বলে আজকে জামাই ষষ্ঠী। ওকে সো জামাই ষষ্ঠী ক্যান বি এনি ডে। কিন্তু আমার গত জামাই ষষ্ঠীর খাওয়াটা এখনো হয়নি, লিভার ডাবল হয়ে যাবে। না জানি না সেইটা মানে ও এখন অনেক রেস্ট্রিকশনস, অনেক কিছুর মধ্যে রয়েছে। মানে একটা রেস্ট্রিকশনে তো থাকতে হয়। এবার কি করব বলো, রেস্ট্রিকশনে থাকবো না জামাই ষষ্ঠী করবো? এটা তো ভীষণ টাফ কোয়েশ্চেন, এই উত্তরটা আমি কিছুতেই দিতে পারবো না, কিন্তু একটা ছোট র্যাপিড ফায়ার করছি। ওয়ান ফুড দ্যাট বোথ অফ ইউর লাভ, একটা খাবার যেটা দুজনেই খুব ভালোবাসো। বিরিয়ানি। বিরিয়ানি। মাটন। 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 কোন একটা ডেস্টিনেশন বেড়াতে যাওনি এখনো কিন্তু প্ল্যানে আছে বাকেট লিস্ট? আফ্রিকা। দুজনে সেম? হ্যাঁ। ওকে, দুজনকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি, দ্য বুক দ্যাট ইন্সপায়ার্ড ইউ দ্য মোস্ট, কোন একটা বই? আমার জন্য হিমু। হিমু তো একটা সিরিজ, মানে সিরিজ, ইয়া সেম। এটাও সেম? এটাও সেম। এটা তো আমার মানে আমি ওকে পড়িয়েছি। ওকে। আর একটা বই আছে যেটার নাম আমি বলতে পারি, সেটাও পড়েছে, সেটাও খুব ইন্সপায়ারিং। সেটা হচ্ছে ছবির দেশে কবিতার দেশে, সুনীল গঙ্গোপাধ্যায়। ওকে। খুবই ইম্পর্ট্যান্ট, অনেক কিছু আছে যা আন্ডারলাইন করে পড়বার মতো। আচ্ছা, সবাই যখন ভাবে যে রূপসারি ভীষণ রাগী, মানে সো অ্যাকচুয়ালি রূপসারি কি? রূপম, হোয়াট উড ইউ লাইক টু সে এই রূপসারি? খুবই ভালো, মানে খুব ভেরি নাইস, এবং শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তবে রাগী, এইটা আমি অস্বীকার করব না, খুবই রাগী তো বটেই, কিন্তু সেটাও ট্রেট অফ দ্য ক্যারেক্টার, মানে কিছু করার। ভালো। হ্যাঁ হ্যাঁ, খারাপ কি? আমি খারাপ কি? মানে পার্সোনালি মনে করি রাগী না হলে বা রুড না হলে কোনো ম্যানেজার, মানে ব্যান্ড বা এরকম কিছু ম্যানেজার হওয়া যায় না। হ্যাঁ, সেটা এটা আমি ঠিক। বিশ্বাস করি। মানে একটু কড়া লোক। ইজিলি ছাড় পাওয়া যায় না। না না, না, আমিও কড়া, কিন্তু আমি হচ্ছি পারফেকশনিস্ট। আমাকে যদি কেউ কিছু বলে আমি সেটা অন্ধের মতো বিশ্বাস করি। এবার সেই জায়গাটায় যদি পরে গিয়ে দেখি যে সেটা মিথ্যে কথা ছিল, তখন আমি আর সেটা সহ্য করতে পারি না। এবার সেটা ভাবা, যদি ম্যানেজার ও হতো কি হতো? সবাই সারাক্ষণ হ্যাঁ এইটা হয়ে যাবে, চলে আসুন শো করতে, সব এভরিথিং ইজ ডান। সো ওই সব ক্ষেত্রে আমি খুবই রাগী, মানে মিথ্যে কথাটাকে আমি নিতে পারি না। এই যে এখন দ্য নিউ হেয়ার কালার টু রূপম কি পরবে কোন শুটে, দ্য স্টাইলিং অফ রূপম, সেটা কে করে? তোমার লুক কি হবে? তোমার আমি ওকে জিজ্ঞেস করি, আমি রূপসাকেই জিজ্ঞেস করি, এবং ওর যা চয়েস সেটার উপর ভরসা করি। অবশ্যই তুমি ওর চয়েস, তাহলে ভরসা করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ভরসা করি, এবং সেটা তো এখনো অবধি তো মানুষেরও ভালো লাগছে। ও একা চুল কাটতেও যাবে না, ও বলবে যে না তোমায় দেখতে হবে ঠিক কেটেছে কিনা, আচ্ছা দেখে নাও ঠিক কেটেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সো সব ব্যাপারই মানে আমি পুরোটাই ডিপেন্ড করি। পুরোটাই ডিপেন্ড করো। হ্যাঁ। ওকে, যখন কোনো সিচুয়েশনে তোমাদের দুজনের দুটো ডিফারেন্ট ডিসিশন, হ্যাঁ, হাউ ডু ইউ অল কাম টু আ মিডিয়াম? আমার মনে হয় যে ডিফারেন্ট ডিসিশন থাকতে পারে, আমরা অ্যাডাল্ট, দুজনেই অ্যাডাল্ট, ডিফারেন্ট সব জায়গায় মতের মিল হবেই, এরকম কোনো জায়গায় আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস করি, কাজেই সেটা আমাদের ডিল করতে হবে। এখন আমরা দুজনেই ওই যে বললাম একটা ম্যাচুরিটি আছে আমাদের, সেটা পারবো না, তাই পেরেছি এবং ভবিষ্যতেও পারবো বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই। একটা ছোট জুয়েলারি কোয়েশ্চেন, তোমরা কে কতটা জুয়েলারি প্রেমিক? জুয়েলারি নিয়ে বলতে পারি রূপম এইটাই পরে, দিস ইজ দ্য অনলি জুয়েলারি দ্যাট হি
ওকে and this one সো হোয়াট অ্যাবাউট রূপমস ওয়েডিং রিং মানে ওরকম কিছু রূপমের জীবনে ছিল, আমি পড়ি আচ্ছা না। ওয়েডিং রিং আমি বলতে পারি যে উই হ্যাড টু ওয়েডিং রিংস, মানে ইচ্ছে করে জাস্ট ব্যান্ড যেটা হয় সেরকম আমরা করেছিলাম, গোল্ড এন্ড সিলভার দুটো করে, একটা গোল্ড এন্ড একটা সিলভার, সেটা পরানো হয়েছিল। অ্যান্ড রূপম বোধহয় পড়েছিল হার্ডলি 4 থেকে 5 ঘন্টা, নট মোর দেন দ্যাট। আমি বোধহয় আরেকটু কিছুদিন পড়েছিলাম, দ্যাটস অ্যাবাউট ইট। অ্যাকচুয়ালি আই এম নট আ জুয়েলারি পার্সন, কিন্তু রূপমের দেওয়া আমাকে প্রথম গিফট বা মানে প্রথমের দিকের গিফট হচ্ছে এইটা, দিস চেইন অ্যান্ড দিস পেন্ডেন্ট, এবং এটা আমি 24 আওয়ার্স 365 ডেজ মোটামুটি পরে থাকি, যদি না একেবারেই অন্য কিছু জামা পরছি যেটার জন্য খুলতে হচ্ছে। দিস ইজ লাইক ফরএভার উইথ মি। 2024 একটা প্ল্যান যেটা তোমরা প্ল্যান করেছো রিগার্ডিং ইট উইল বি আ ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং টুগেদার, সামথিং নিউ দিস ইয়ার। আমার তো অনেক প্ল্যান। এখন যদি বল এক্ষুনি আমি একটা মানে লেখা লিখতে এসেছি, তো এখন লেখালেখির কথাই বলবো। একটা কবিতা বইয়ের পাণ্ডুলিপি জমা দেব, যদি সেটা পাস করে। কারা আছে এরকম যারা এরকম ভাবছো যে পাস করবে না? এটা কি হু ইজ টকিং, মানে বুঝতেই পারছি না। আমি তো একজন লেখক হিসেবে যখনই পাণ্ডুলিপি জমা দিই, তারপর বহুদিন ধরে অপেক্ষা করি যে যদি ওটা পাস করে। কারণ আমি তো ছোটখাটো কারোর সঙ্গে কাজ করি না, টপ ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। কাজেই তারা তো তাদের কঠিন পরীক্ষা আছে, কাজে আমাকে সেই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তারা যদি মনে করে যে সেই পাণ্ডুলিপিটা প্রকাশের যোগ্য, তাহলেই আমি প্রকাশ হবে। কাজেই আমি জমা দেবো একটা কবিতার পাণ্ডুলিপি, এই তৈরি করব কিছুদিনের মধ্যে, এটা ফাইনাল করব। তারপরে আমার গান সমগ্র 2 কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে, তো ওটা প্রকাশ হবে। তারপরে আমার যে উপন্যাসটা আনন্দমেলায় প্রকাশিত হলো, সেই আনন্দমেলার উপন্যাসটাও বই হিসেবে প্রকাশিত হওয়ার নিশ্চয়ই একটা সম্ভাবনা আছে। তো এইগুলো হচ্ছে আমার বইয়ের ব্যাপার। আর গানের ব্যাপার বলি যে ফসিলসের নতুন অ্যালবাম, অন্যদের কাজ শেষ হয়ে গেছে, মানে রেকর্ডিং এর কাজ শেষ হয়ে গেছে, যন্ত্রপাতি, এবার আমাকে গাইতে হবে। আর প্রচুর প্লেব্যাকস তো আসছে, প্রচুর মিউজিক ভিডিওস আসছে। মাঝখানে আমি ভাবছিলাম যে আমার অনেকদিন নিজের গান ফসিলসের বাইরে সেইগুলো প্রকাশ পায়নি, তো আমরা দুজন আলোচনা করছিলাম যে সেই গান নিয়ে বসবো কিনা। তো সেটা একটা আলোচনা স্তরে রয়েছে। ওকে গ্রেট। মানে বছরটা মাত্র 365 দিন না, এত খারাপ লাগে? আরো কয়েকটা দিন এক্সট্রা হলে আরো কত কিছু করা যেত। ঠিকই তাই, একদম ঠিকই, একদমই তাই। কারণ এত 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 তো কাজ করতে পারি না, সেই কাজ করবার অপরচুনিটি পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। রাইট এত কাজ, রাইট। মানে এত কাজ জমে আছে, খালি ভয় লাগে যে হুট করে মরে না যাই। 2 তারিখা মানে হয় মানে অ্যাক্সিডেন্টে তো মরে যেতে পারি এত ভেবে লাভ নেই। যে জিনিস ভেবে আমার কন্ট্রোলে নেই সেই জিনিস ভাববো কেন? না, ভাবতে হয়। আমি আর এই ভাবনাটা প্র্যাকটিস করতে পারছি না, এই ভাবনাটা এক্ষুনি। যদিও কোনো রকম কোঅর্ডিনেশন হয়নি, তা আমরা বেশ সাদা কালো কালো সাদার মধ্যেই আমাদের আজকে আলাপটা প্রায় শেষের দিকে। তোমাদের কেমন লাগলো আমাদের শোনা কথা শোনা এসে? শেয়ার করো, খুব ভালো লাগবে। খুব ভালো, অনেকদিন পরে এরকম একটা প্রাণ খোলা একটা আড্ডা হলো, যেখানে প্রচুর নিজের কথা বলতে পারলাম এবং যেটাকে বলে হাম বড়াই সেটা করতে পারলাম। থ্যাংক ইউ রূপসা। রূপসার সঙ্গে তো সবসময় ভাল লাগে। আগে খুব আড্ডা হতো, রেগুলার বেসিসে বাড়িতে বসে ওভার আ কাপ অফ টি আড্ডা হতো, সেটা এখন সত্যি মিস করি। ও এখন দূরে থাকে, ও ব্যস্ত, আমরা ব্যস্ত। অনেক দিন পরে এই আড্ডাটা খুব ভালো লাগে। আমি জানি রূপম ইসলাম মানে এক আকাশ ভালোবাসা ঝরে পড়ে, এন্ড দ্য ওয়ার্ল্ড লাভস ইউ। হ্যাঁ, আজকাল যেটা আমি দেখি যে যারা গালি দেন তারা গালি খানো, কাজেই ভালো লাগে। মানে এটা ভালো লাগে, মানে মানে যাদের আমি চিনি না সেই সমস্ত মানুষ, তারা এসে কিন্তু রুখে দাঁড়ান। এটা অজানা মানুষ যখন এসে রুখে দাঁড়ান না, তখন মনে হয় যে না, আমি মানুষের ভালোবাসা পাই, এবং সেই ভালোবাসা অনেক বেশি। মানে আছেন কিছু থাকবেন, তারা কুটকুট করে আসেন কামড়াতে, কিন্তু তাদেরকে দাওয়াই দেওয়ার লোক যারা আছেন, তারা সারা পৃথিবী জুড়ে আছেন, এবং এটা দরকার। মানে আবর্জনা পরিষ্কার করবার, কিন্তু আবর্জনা পরিষ্কার করবার জন্য একটা মন লাগে। কারণ সবাই দেখবে না যে রাস্তায় বেরিয়ে ঝাঁটা হাতে বেরিয়ে পড়লো,
হ্যাঁ, কোথায় কি ময়লা রয়েছে সেটা পরিষ্কার করতে বেরিয়ে পড়লো। সবাই কিন্তু তা হবে না, কেউ কেউ হবে। এই কেউ কেউ সংখ্যা আমার জীবনে খুব বেশি। দেখ, ওটা তো আমি জানি আছে, কিন্তু তোমার পাশে তোমার দাওয়াইখানা, আই ডোন্ট নো, মাল্টি স্পেশালিটি হসপিটাল কাম এভরিথিং ইন লাইফ ইজ দ্য ওয়ান উইথ ইউ, বিসাইড ইউ, এবং তুমি যেভাবে তোমরা এগিয়ে যাচ্ছ, আই উইল জাস্ট প্রে তোমরা সবসময় ভালো থাকো, and the best should happen to the best couple with me and beside me. Thank you so very much তোমাদের দুজনকে, আন্তরিক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তবে যেতে যেতে একটা গান যেটা ও মানে তোমার বেস্ট হাফের ফেভারিট গান, which you know that এটা রূপসার ফেভারিট। আচ্ছা, তো সেটা গাইবো? সেটা কি এখনো ফেভারিট আছে নাকি অন্য গান হয়ে গেছে? যেটা তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই সত্যি? আচ্ছা, মাঝরাতে লাইব্রেরিতে তারই অপেক্ষায় বসে ভাবছি কতক্ষণে সে আসবে আমার নিদ্রাহীনতার দেশে। সঙ্গিনী শরীরী কখনো এতটা করে না দেরি, সে চুরি করে হৃদয় হৃদয় বন্দিনী, সে অভিশপ্ত জাদু করি। কখনো জীবিত তাকে ভালোবাসিনি, আমি অদৃশ্যদের পড়েছি প্রেমে। রাতে তার উপস্থিতির অনুভূতি চড়ে জেনে চিনি, দিনে তৈল চিত্র বাঁধানো প্রেমে। মনিহারা সুন্দরী দোহাই দোহাই, ও এ স্বপ্ন হলাহার, চাই ছুতে হৃদয়ের খোয়াই। স্তূপাদে রাবাদে তোমার পুনর্জন্ম হোক, পরে মৃত্যু পুরীতে তোমার হারানো পদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, এবং তোমাদের জন্য ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আই থিঙ্ক দ্য গ্রেট প্যারেন্টস যারা তোমাদেরকে গিফট করেছে পৃথিবীর জন্য। থ্যাংক ইউ টু দ্য দাসগুপ্তাস অ্যান্ড দ্য রূপম ইসলাম family, the creators, because only the perfect things happen when the best combines. So thank you so very much. Thank you. On behalf of all of us.